আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ। ঈদুল আজহা প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত আনন্দের এবং তাৎপর্যের। তবে এই আনন্দ ভাগাভাগি করার সাথে সাথে আমাদের স্বাস্থ্যগত যে ত্রুটিগুলো হয় সেটি মাথায় রাখা আসলে কতটুকু জরুরি। প্রতি বছর এই কুরবানি ঈদ এলে আমাদের দেখা যায় অতিরিক্ত পরিমাণে রেড মিট অর্থাৎ মাংস খাওয়ার প্রবণতা অনেকাংশে বেড়ে যায়। টানা কয়েকদিন আমরা হরহামেশা খেতেই থাকি। তবে এই মাংসগুলো আমাদের পরিপাকতন্ত্রের জন্য কতটুকু ক্ষতিকারক এবং কত পরিমাণে সেটা খাওয়া জরুরি, আজ আমরা কথা বলবো প্রত্যেকটি বিষয় নিয়ে দর্শক। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। চ্যানেল 24 এর দর্শকদেরও ধন্যবাদ এবং চ্যানেল 24 এর মাধ্যমে আমি চ্যানেল 24 এর দর্শক এবং দেশবাসীকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। স্যার, আগামীকাল ঈদুল আজহা এবং এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন, কিন্তু আনন্দের পাশাপাশি স্বাস্থ্যগত যে ত্রুটিগুলো হয় সেটিকে মাথায় রাখাটা অত্যন্ত জরুরি। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কোরবানি ঈদের তাৎপর্য কতটুকু? ধন্যবাদ। কোরবানি আসলে মুসলিম উম্মার জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। শুধুমাত্র উম্মতি মুহাম্মদী নয়, পূর্ববর্তী সকল উম্মতদের মাঝেও কোরবানি বিদ্যমান ছিল। কোরবানি শব্দটি আসলে কুরবান নামক মূল ধাতু থেকে এসছে, যার অর্থ হলো নৈকট্য লাভ, সন্তুষ্টি অর্জন, অর্থাৎ প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করা। শরীয়তের ভাষায় নির্দিষ্ট জন্তুকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একমাত্র আল্লাহর নামে জবাই করাই হচ্ছে কোরবানি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় জীবদ্দশায় প্রতি বছর কোরবানি দিতেন। তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেন নাই এবং যারা কোরবানি পরিত্যাগ করেছে তাদেরকে বরং অভিশাপ দিয়েছেন। এই কোরবানি নিয়ে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক ত্যাগের বিষয় আমরা জানি। যেমন ওনার পরিবার, ওনার বৃদ্ধ বয়সে পাওয়া একমাত্র পুত্র, প্রাণাধিক পুত্রকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য উনি কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। সুতরাং কোরআন এবং নবীজির হাদিস অনুযায়ী আমাদের সবার দায়িত্ব হচ্ছে ইসলামের বিধিবিধান মেনে কোরবানি দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। একদমই স্যার, খুবই চমৎকারভাবে বলেছেন। কিন্তু এই যে আমরা কুরবানি করছি প্রতি বছর আল্লাহর ইবাদতের আশায় কিংবা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, তাতে করে কুরবানির পরপরই দেখা যাচ্ছে হরহামেশা যে আমি কথাটি বলছিলাম অনেক বেশি মাংস গ্রহণ করছি আমরা, তাতে পরিপাকতন্ত্রের কতটুকু ক্ষতি হতে পারে বা কী কী ধরনের জটিলতা হতে পারে? ধন্যবাদ। আসলে ঈদের সময়গুলোতে আমাদের খাওয়া দাওয়ার বিষয়ে আমরা একটু বেহিসাবি হয়ে যাই। আর কোরবানির সময় আর একটু বেশি বিষয় হয় যে কোরবানির সময় কিছু আপনার হচ্ছে সাধারণ যেসব খাওয়া ঈদের সময় যা আমরা খাই তার পাশাপাশি মাংসের একটা নতুন পদ আমাদের যোগ হয়, সেটা গরু, খাসি মাংস আমাদের খেতে হয়। এই সময় আসলে আমরা আমাদের সাধারণ যে রুটিন সেটা একটু চেঞ্জ হয়ে যায়। সেটা আমরা আসলে একটু গরু মাংস বেশি পরিমাণে, গরু মাংস হোক, খাসির মাংস হোক, বেশি পরিমাণে খাই। কিভাবে খাই? শুধু যে নিজের ঘরে খাই তা না, যখন যেখানে যাই সেখানে একটু একটু করে আসলে খেতে হয়। এবং স্যার এমন পরিস্থিতি দাঁড়ায় যে টানা 3 থেকে 5 দিন শুধুমাত্র গরুর মাংসের বিভিন্ন ধরনের রেসিপি, জি, এবং বাসায় অন্য কিছু রান্না হচ্ছে না। হ্যাঁ, সেটাই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই যে মাংস খাচ্ছি আমরা, শুধু বেসিক্যালি দেখা যাচ্ছে আমরা মাংস খাচ্ছি, মাংসের সাথে আমরা কার্বোহাইড্রেট নিচ্ছি, বাট আমরা যে সবজি ফাইবার যেটা নেওয়া, সালাদ বা সবজি, পানি, এইগুলো এদিকে আমরা খেয়াল রাখি না সাধারণত। আমরা বেশি পরিমাণে মাংস খাই এবং কার্বোহাইড্রেট নিচ্ছি, ফলে আমাদের অনেকগুলো আসলে সমস্যা দেখা দেয়। একই সাথে আপনার হঠাৎ করে খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে এবং হঠাৎ করে শুধু মাংস খাওয়ার ফলে আমাদের আসলে কিছু
সমস্যার মুখোমুখি হতে হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে স্যার আমরা বিভিন্ন ধরনের খাবারগুলো গ্রহণ করছি, রেড মিট বা খাসির মাংস, গরুর মাংস বা যে কোনো ধরনের রেসিপি, সেগুলো শুধুমাত্র মাংসের রেসিপি থাকছে, ফাইবার সমৃদ্ধ খাদ্যগুলো গ্রহণ করছি না। আমরা তো জানি অ্যাসিডিটির সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এছাড়া আর কি ধরনের জটিলতা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে এই অ্যাসিডিটির সমস্যাটা এটা আমাদের একটা কমন সমস্যা। আমরা যখন অতিরিক্ত মাংস খাই তখন আমাদের আসলে মাংসের মধ্যে আমরা সাধারণত থাকে উচ্চমানের প্রোটিন থাকে এবং চর্বির পরিমাণটা চর্বি বেশি থাকে গরু এবং খাসির মাংসে। এবং আমরা আমাদের মেডিকেলের ভাষায় আমরা যেটাকে বলি গ্যাস্ট্রিক এম্পটিং, অর্থাৎ আপনার কোন খাওয়াটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট আমরা যখন খাওয়ার পরে এটা আমাদের স্টমাক থেকে যখন পেরিস্টালসিসের মাধ্যমে স্টমাক থেকে চলে যায়, তো সেটা এক একটা খাবারের এক একটা আইটেম উপাদানের এক একটা নির্দিষ্ট সময় থাকে। যেমন কার্বোহাইড্রেটটা একটু আগেই এমটি হয়ে যায়, স্টমাক থেকে চলে যায়, তারপরে যায় প্রোটিন এবং তারপরে ফ্যাট। সো যখন আমরা এই মাংস, গরুর মাংস এবং খাসির মাংসর সাথে তেল মশলার একটা নতুন সংমিশ্রণ হয়, ফলে এইটা তো আসলে অনেক হেভি এবং অনেক বেশি অসমোটিক্যালি আমরা বলি যে মানে অ্যাক্টিভ হয়ে যায়। তো এটা আরও স্লোলি আপনার স্টমাক এম্পটিংটা এটা আরও প্রলং হয়ে যায়, আর লম্বা সময় পেটে থাকে, ফলে রোগীদের অনেকগুলো সমস্যা হতে পারে। একটা হচ্ছে যেমন তাদের ইনডাইজেশন হয়, অর্থাৎ আমরা যেটাকে বলি ডিসপেপসিয়া হতে পারে। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আপনার কারো কারো হচ্ছে আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়, অর্থাৎ ওই যে বললাম যে তেল মশলা মাংস সব মিলে আপনার ফুড স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশন বেড়ে যায়, ফলে আপনার এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজটা যদি কারো থেকে থাকে সেটা অ্যাগ্রাভেট করে, অথবা নতুন করেই ফুড স্টিমুলেটেড এই সমস্যাটা আসে। আরও কিছু হতে পারে, যেমন আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে, কারো কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, কখনো কখনো কিছু জটিল সমস্যা আমরা মুখোমুখি হতে পারি। আমরা জটিল সমস্যাগুলো শুনবো, কিন্তু এই যে আপনি কমন সমস্যাগুলোর কথা বললেন, প্রত্যেকে তো এই সমস্যাগুলোতে ভোগে, কিন্তু আপনি বলছিলেন যে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়, সাথে যাদের আগে থেকে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থাকে তাদের এটা বেড়ে যেতে পারে। আমি একটু এই টার্মটা সম্পর্কে জানতে চাই, আমাদের অনেক দর্শকরা জানে না এটা কি ধরনের ডিজিজ। আচ্ছা, একটা হচ্ছে আমি যেটা বললাম যে আপনার হচ্ছে ইনডাইজেশন হয়, প্রথমে বলে ইনডাইজেশন যেটা বললাম, অর্থাৎ ডিসপেপসিয়া আমরা যেটাকে বলি, ডিসপেপটিক সিমটম যেটা বলি, সেটা কী হবে, আপনার পেট, ওই যে বললাম যে গ্যাস্ট্রিক এম্পটিংটা আপনার হচ্ছে প্রলং হয়, লম্বা হয়, ফলে আপনার কি হবে, ফুলনেস থাকবে স্টমাকে, অর্থাৎ স্টমাক মানে পেট ফেপে থাকবে, ভারী ভারী হয়ে থাকবে, পেট ব্যথা হবে। আচ্ছা আচ্ছা। পেট ব্যথা হবে, পেটে যেটা কমনলি এসে বললে আমার পেটে গ্যাস হয়েছে অনেক, পেটটা ফুলে আছে, এই ধরনের কমপ্লেনগুলো করবে। পেট ব্যথা হতে পারে, সেটা অল্প থেকে অনেক তীব্র পেট ব্যথাও হতে পারে। আর গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা, সেটা হচ্ছে সিম্পলি যদি আমি বলি, আমরা সাধারণ বোঝার অর্থে যদি বলি, অর্থাৎ আমাদের যে আমার স্টমাকে যে অ্যাসিডটা থাকে, যেটা নর্মাল, যেটা আমাদের ডাইজেশন এবং যে এনভায়রনমেন্ট, স্টমাকের এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য যেটুকু থাকে অ্যাসিড যেটা থাকে, যখন আমরা এই তেল মশলা এবং অন্যান্য আরও কখনো কখনো কোনো ওষুধের জন্য হয় স্টিমুলেটেড, অর্থাৎ ফুড স্টিমুলেটেড, যখন এই অ্যাসিড সিক্রেশনটা বেড়ে যায়, আমরা যে বললাম যে তেল মশলা আমরা বেশি খাই, ওই দিতেই হয়। যদি কেউ কেউ কাবাব খায়, কেউ কেউ অনেক মাংসের কিমা খাচ্ছে, কেউ মাংসের লাল ভুনা খাচ্ছে, নানা ধরনের এক এক রকম স্পাইস দিতে হচ্ছে, এক একটা স্পাইসের এক এক ধরনের সমস্যা থাকে। তো কোনোটা বিভিন্ন ধরনের ভাবে আপনার স্টিমুলেট করে স্টমাককে, ফলে আপনার স্টিমুলেটেড অ্যাসিড সিক্রেশনটা অনেক বেড়ে যায়। যখন এই অ্যাসিডটা আমাদের গলা উঠে আসে, খাদ্যনালীতে যখন উঠে আসে স্টমাক থেকে, খাদ্যনালীটা তো আসলে এই অ্যাসিডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা না। যখনই পেট স্টমাক থেকে এই অ্যাসিডটা আপনার উপরে খাদ্যনালীতে চলে আসে, তখনই আমাদের বুক জ্বালা পোড়া হয়, মুখ টক হয়, এবং আমরা সোজা বাংলা কথায় অনেকে টক ঢেকুর উঠছে বলে। টক ঢেকুরের একটি অল্টারনেটিভ অপশন বা ডিজিজ ডায়াগনোসিস হতে পারে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স। এটাই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। কখনো কখনো এমনকি খাবারটাও মুখে চলে আসে। আচ্ছা, ফুড রিগার্জিটেশন, আমরা বলি ফুড রিগার্জিটেশন, অ্যাসিড রিগার্জিটেশন হয়। যে মাংসগুলো খেয়েছে, ভাত খেয়েছে, সেগুলো বারবার মুখে ভিতর থেকে উঠে আসছে, মুখের কাছে চলে আসতে পারে। স্যার, এটা আর এবং অ্যাসিডিটির সমস্যা সবচাইতে কমন, মানে ঈদের সময় থেকে প্রত্যেকটা ব্যক্তি, মানে বয়স ভেদে না, মানে নারী পুরুষ কিংবা যে কোনো এজের প্রত্যেকটি মানুষ এই দুটো সমস্যা সাফার করে। আমি যদি একটু জানি যে যেহেতু আজকে ঈদের আগের দিন, আগামীকাল থেকেই শুরু হবে এই যাত্রা, তাহলে তারা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত রাখতে পারে অ্যাসিডিটির সমস্যা কিংবা এই ধরনের বদ ঢেকুর কিংবা টক ঢেকুর থেকে?
একটা হচ্ছে, প্রথম হচ্ছে যে আসলে আমাদের কোরবানি, ওই যে বললাম যে কোরবানি হচ্ছে যে ত্যাগ, আমাদের এখানেও আমাদেরকে একটু সেই ত্যাগের মহিমাটাকে নিজেদের মধ্যেও ধারণ করতে হবে। আমরা শুধু কোরবানির মাংস অনেক আছে বা বিভিন্ন জায়গায় গেলাম, দাওয়াতে গেলাম, গেলেই একদম খেতে হবে, আর যদি খেতেই হয় সেই ক্ষেত্রে আমার পরিমিতি বোধটা থাকতে হবে, পরিমিতি বোধটা থাকতে হবে। সো আমাকে, আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের জন্য আমাদের একটা কমন একটা পরামর্শ থাকে, অল্প করে বারে বারে খাবেন, অল্প খাওয়ার। সো আমাদের সব এই বিষয়ে এখানে এই যে ইনডাইজেশন এবং জার্ড বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সেটাকে আমরা যদি সেখান থেকে মুক্তি পেতে চাই অথবা যদি আমরা কম সমস্যা পড়তে চাই, তাহলে আমাদেরকে অল্প করে বারে বারে খেতে হবে, অর্থাৎ পরিমিত খাবার খেতে হবে। আমরা অনেক জায়গায় যাই, অনেক জায়গায় যেতে হয় আমাদের ঈদের সময়, সেটা সত্যি কথা, সেটা যেতেও হবে, বাট আমাদের পরিমিতি বোধটা, অর্থাৎ আমাদের ত্যাগটা এখানেও স্বীকার করতে হবে। আমরা পেলেই আমরা অনেক খাবো সেটা না, আমাদেরকে আমরা এই সময়টাতে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় স্যার, যে আমরা মাথায় রাখতে পারি না কতটুকু খাচ্ছি। এবং যেহেতু একটা আনন্দের মুহূর্ত, ঈদ আমাদের জন্য অনেক কাঙ্ক্ষিত একটি দিন, দেখা যায় আমরা চিন্তা করি যে আচ্ছা একটা দিন বা দুটা দিন তো খাচ্ছি, পরবর্তীতে হয়তো নিজেকে কন্ট্রোল করব, কিন্তু এই যে এক দুদিন না আপনার শরীরের জন্য কতটুকু ক্ষতিকারক সেটি ভাবাটা তো খুব বেশি জরুরি। অবশ্যই, সেটা অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। ওই যে বললাম, আমরা যদি এই অল্প করে বারে বারে না খাই, অর্থাৎ পরিমিত আহার না গ্রহণ করি, তাহলে আমাদের যে ওই যে বললাম যে সমস্যাগুলো হতে পারে, সাধারণ যে সমস্যাগুলো বললাম, যে ডিসপেপসিয়া, জার্ড, আপনার কনস্টিপেশন বা হচ্ছে ডায়রিয়া হতে পারে, তার পাশাপাশি আরও কিছু জটিল সমস্যাও আমাদের মুখোমুখি হয়ে যেতে পারে। এবং স্যার জটিল সমস্যাগুলো নিয়ে তো আমরা আলোচনা করব, কিন্তু যে প্রসঙ্গটিতে ছিলাম যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, বদ হজম বা টক ঢেকুর অথবা অ্যাসিডিটির সমস্যা যদি হয়, প্রত্যেকটা দর্শক হয়তো এই মুহূর্তে জানতে চায় যে যদি এরকম কিছু হয়ে যায় আমাদের, আমরা তো জানি প্রত্যেকে অ্যাসিডিটির একটা করে ট্যাবলেট খেয়ে ফেলে, সবার ঘরে ঘরে এটি থাকে। এছাড়া আপনি বলছিলেন পরিমিত খাদ্যাভ্যাস বা মাংসের পরিমাণটা একটু কম খাওয়া, আর কি কোনো প্রিকশন নিতে পারে? প্রিকশন নিতে পারি আমরা যখন আমাদের এই মাংস খাওয়ার পাশাপাশি আমাদেরকে একটু আসলে সবজিও খেতে হবে, সবজি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, সালাদ খেতে হবে, ফলে আমাদের একটা ব্যালেন্স হবে। আসলে শুধু সেক্ষেত্রে তখন আমরা শুধু মাংস না খেয়ে, শুধু মাংসের জন্য যে মাংস খেলে তো আমাদের সাথে স্পাইসেরও একটা বিষয় থাকে, তেল মশলার একটা বিষয় চলে আসে, ফলে পাশাপাশি এটাকে নিউট্রালাইজ করার জন্য, কাউন্টার করার জন্য আমাদের কিছু পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং হচ্ছে পানীয় খাওয়া প্রয়োজন। আর যখনই এই ধরনের সমস্যা হবে, সেই ক্ষেত্রে সাধারণত আমরা কমনলি আমাদের বাসায় থাকে, আমরা অ্যান্টাসিড অথবা কিছু প্রোকাইনেটিক এজেন্ট, অথবা আপনারা যেটাকে কমনলি গ্যাস্ট্রিকের ওষুধ বলেন, আমরা বলি পিপিআই অথবা আপনার হচ্ছে H2 ব্লকার, এই ধরনের ওষুধগুলো আমাদের এগুলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, ওটিসি ড্রাগ হিসাবে আমাদের বাসায় থাকে, আমাদের কাছে থাকে। আমরা এই ধরনের ওষুধও আমরা প্রয়োজন হলে নিতে পারি স্বল্প পরিমাণ, অর্থাৎ সিমটম যদি সামান্য থাকে তখন আমরা নিজেরাই এই ওষুধগুলো নিয়ে আপাতত সমস্যার সমাধান করতে পারি। কিন্তু যখন সমস্যার পরিমাণ বেড়ে যায় তখন হয়তো চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া আর কোনো অল্টারনেটিভ অপশন থাকে না। অবশ্যই সেই ক্ষেত্রে যখনই সিমটমগুলো সিভিয়ার হবে, তখন অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিতে হবে। এবং স্যার যেহেতু আমরা অ্যাসিডিটির সমস্যায় আছি, বদ হজমের সমস্যায় আছি, একটু বাচ্চাদের কথা জানতে চাইবো যে বাচ্চাদের ঈদকে কেন্দ্র করে এই যে মাংস খাওয়া বা পরিপাকতন্ত্রজনিত কি কোনো সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হতে, বড়দের যেমন সমস্যা হতে পারে, বাচ্চাদের সমস্যা হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে একই ধরনের সমস্যা বাচ্চাদের হতে পারে, তবে বাচ্চাদের ক্ষেত্রে সবসময় একটু স্পেশাল আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাচ্চারা যেন ঈদের আসলে কোরবানির সময় মাংস যে পিস করা হয়, টুকরো করা হয়, সেটা কিন্তু একটু বড় বড় করেই করা হয় অন্যান্য সময় থেকে। সো বাচ্চারা যখন মাংস খায় তখন বাবা মা অথবা গার্জিয়ান যারা থাকেন তাদের খেয়াল রাখতে হবে যেন ভালো মতো চিবিয়ে খায়, অথবা হাড় যেন মুখে না দেয়। কারণ অনেক সময় যেহেতু বাচ্চা খেয়াল রাখতে পারে না, ও যখন ভালো মতো হয়তো দুষ্টামি করতে করতে খেতে থাকে, তখন দেখা যায় ঠাস করে হঠাৎ করে আপনার মাংসের দলাটা চলে গেছে মুখের ভিতরে, গলায় চলে যায়, অথবা হাড়টা চলে যায়। ফলে এটা আপনি ছোট মানুষ তো, তার এই খাদ্যনালীর ক্যালিবারটাও ছোট, ফলে এটা হাড়টা আটকে যেতে পারে অথবা মাংসের দলাটা আটকে যেতে পারে। ফলে এটা
ওই ঈদের সময় একটা আপনার হচ্ছে যে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, যা পুরো পরিবারের ঈদ আনন্দকে মাটি করে দিতে পারে। একদম একদম। তাই অবশ্য খাওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত প্রতিটি অভিভাবকের। অবশ্যই একই ঘটনা অবশ্য আপনার বয়স্কদের ক্ষেত্রে হতে পারে, বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রেও হতে পারে, এবং তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে মাংস খেতে হবে এবং পরিবারের অন্যদের তাদের প্রতি খেয়াল রাখতে হবে যেন মাংস এবং হাড় খাওয়ার ক্ষেত্রে তারা যেন সতর্ক থাকেন। এবং স্যার দেখা যায় অনেক বাচ্চারা কোষ্ঠকাঠিন্যে ভুগছে। আপনি তো বলছিলেন যে এই সময়টিতে কোষ্ঠকাঠিন্য একটি অন্যতম জটিলতা। মানে প্রায় প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো সদস্য কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হচ্ছে, বাচ্চা থেকে শুরু করে মাঝবয়সী কিংবা বৃদ্ধ। যদি একটি বাচ্চা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত হয়ে থাকে তাহলে করণীয় কি? ধন্যবাদ। কোষ্ঠকাঠিন্য থেকে আপনার হচ্ছে চিকিৎসা বলি আর আমরা বলি এখান থেকে বের হওয়ার উপায় কমন, একই রকম, বড়দের জন্য যা বাচ্চাদের জন্য তা। বাচ্চাদের ক্ষেত্রেও মাংস খেতে হবে, মাংসের সাথে পাশাপাশি পানি খেতে হবে, সবজি খেতে হবে। আর এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি বেশি সমস্যা হয় তখন আমরা একটু তাদেরকে ল্যাকটোলোজ জাতীয় ওষুধ দিতে পারি। যদি কোষ্ঠকাঠিন্য বেশি হয়ে যায়, বাচ্চারা তো টলারেট করতে পারে না অতটা, অল্পতে তারা অস্থির হয়ে যায়, ফলে সেক্ষেত্রে আমরা একটু ল্যাকটোলোজ জাতীয় ওষুধ দিতে পারি যেন তাদের কোষ্ঠকাঠিন্য না হয়। মানে সবজি পানির পাশাপাশি আমরা এই মেডিকেশনটুকু দিতে পারি। তার মানে আমাদের সবচেয়ে বড় ইনফরমেশন অ্যাসিডিটির সমস্যা বলি কিংবা টক ঠেকুর বলি কিংবা কোষ্ঠকাঠিন্য বলি, অবশ্যই গরুর মাংস খাচ্ছি ঠিক আছে, কিন্তু পাশাপাশি সবজির কোনো বিকল্প নেই। সবজির কোনো বিকল্প না, এটা খেতেই হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র মাংস খেলে হবে না, শুধু মাংস খাওয়ার পরে যে সমস্যাটা হবে সেই সমস্যার কথা আমাদের মাথায় রাখতে হবে। ফলে আমাদেরকে সত্যিকার অর্থে ঈদের আনন্দ প্রকৃতভাবে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে আমাদেরকে মানে ব্যালেন্স করে খেতে হবে, মাংস সবজি পানি এটা একটা ব্যালেন্স করে আমাদের খেতে হবে। নিশ্চয়ই স্যার, আরেকটি বিষয় জানার আছে যে আমরা তো বয়োজ্যেষ্ঠদের বিষয়ে ছিলাম যে মাংস খাওয়ার ক্ষেত্রে যেন সতর্ক থাকে, কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম বয়োজ্যেষ্ঠ বাবা মারাই নানা ধরনের ডায়াবেটিস, হাইপারটেনশন, হাই কোলেস্টেরল এ ধরনের জটিলতায় আক্রান্ত, মানে ইমিউনিটি কম এবং শরীরে বিভিন্ন ধরনের ডিজিজ ক্যারি করছে। তারা যখন এ ধরনের ওষুধের পাশাপাশি এই যে রেড মিট খাচ্ছে তখন কিন্তু তাদের কন্ট্রোল থাকে না। তারা মনে করে যে এই যে 2-3 দিন খেলাম, পরবর্তীতে ডায়াবেটিস কন্ট্রোল করব বা উচ্চ রক্তচাপটি কন্ট্রোল করব বা নিয়ন্ত্রণে রাখবো। আদৌ কি সেটি নিয়ন্ত্রণে থাকে? আসলে আপনি ঠিকই বলছেন, এই ধরনের চিন্তা আসলে আগে যদি আমরা করে থাকি সেটা অসচেতনতার জন্য আমরা করতাম, কিন্তু এই মুহূর্তে আমাদের আসলে সচেতন, আমরা অনেক আগে থেকে অনেক বেশি সচেতন হয়েছি আমি মনে করি। বিভিন্ন মিডিয়া, তারপরে হচ্ছে যে আপনার পেপার পত্রিকা সব জায়গায় আসলে এই বিষয়ে নতুন নতুন ইনফরমেশন আসছে এবং সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, ফলে আমি মনে করি মানুষ আগে থেকে সচেতন হচ্ছে। সো আগে এই কথাটা আমরা আগে যেমন হরহামেশাই বলতাম যে একদিন খেয়ে নেই, আমার মনে হচ্ছে এখান থেকে আমাদের বের হওয়ার সময় হয়েছে। আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, একদিন বা 3 দিন 2 দিন 3 দিন আমরা অনেক বেশি খেয়ে সেটাকে কন্ট্রোল করে আনতে পারবো, এইরকম চিন্তা করাটা ঠিক না, কারণ ওই একদিনই অনেক বেশি সিরিয়াস কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, যাদের হাইপার টেনশন আছে তারা যদি একদম যদি কোনো কিছু কন্ট্রোল না করেন, সেক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে তার প্রেশার অনেক বেশি বেড়ে গেল, তো তখন আপনি ডাক্তারও তো সবসময় ওই সময় ঈদের সময় তো সবারই বন্ধ থাকে, আপনি ওই সময় আপনার ডাক্তারও নাও পেতে পারেন। অথবা যদি অনেক বেশি প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে অনেক যেমন আপনার স্ট্রোকের সম্ভাবনা থাকে, হৃদরোগের সম্ভাবনা থাকে। আবার যাদের ডায়াবেটিস থাকে, অর্থাৎ আপনি শুধু মাংস খাচ্ছেন না, সেখানে কিন্তু আমি বলছি শুরুতে কার্বোহাইড্রেটও খান, তো যার ডায়াবেটিস থাকে আগে থেকেই, তো ওনার হয়তো ব্লাড গ্লুকোজটা অনেক বেশি সাডেন আপনার শুট করতে পারে ব্লাড গ্লুকোজ, ফলে অনেক ধরনের জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমাদেরকে। তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার যাদের অনেকের হচ্ছে আপনার যেমন আগে থেকেই কারো থাকে আপনার গাউট থাকে, অর্থাৎ ইউরিক অ্যাসিড বেশি থাকে, ফলে তারা যখন এই কোরবানির সময় যখন অনেক বেশি রেড মিট খায় সেক্ষেত্রে তাদের অ্যাকিউট এক্সারবেশন হতে পারে, অ্যাকিউট গাউট হতে পারে, ফলে সিভিয়ার অসহ্য ব্যথা হতে পারে, আপনার জয়েন্টে পেইন হতে পারে, ফলে আপনি এত পেইন হবে যেটা আপনি বাসায় থাকতে পারবেন না, ফলে আপনার নিজেরও
আপনি নিজেও যেমন বিপদে পড়েন, পুরো ফ্যামিলির ঈদ আনন্দটাই আসলে মাটি হয়ে যাবে। এবং স্যার অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি যে আর্থ্রাইটিস সংক্রান্ত যে জটিলতাগুলো, তাদের ক্ষেত্রেও যদি অতি পরিমাণে রেড মিট খায়, এটিও তাদের জন্য ক্ষতিকারক। তাই বাত ব্যথার প্রবণতাও কিন্তু এটিকে বাড়িয়ে তোলে। তাই যাদের বাত ব্যথা রয়েছে, উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিস, তাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করাটা জরুরি। এবং নিয়ন্ত্রণের পাশাপাশি স্যার আরো বিস্তারিত অনেক কিছু তথ্য জানবো। আপনি বলছিলেন অনেক কমপ্লিকেটেড কিছু ডিজিজ অ্যারাইজ করতে পারে শুধুমাত্র এই রেড মিট খাওয়ার কারণে, কুরবানিকে ঘিরে। আমরা প্রত্যেকটি জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা নিবেদিত পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে যারা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, ছোট বাচ্চা কিংবা বয়োজ্যেষ্ঠ বাবা মারা বিভিন্ন ধরনের ডিজিজ ক্যারি করছে, এবং তাদের ক্ষেত্রে এই সময়টিতে অবশ্যই সচেতনভাবে বিষয়টিকে দেখাটা খুব জরুরি। নিয়মিত যেন ডায়াবেটিস পরিমাপ করে, উচ্চ রক্তচাপটা নিয়ন্ত্রণে আছে কিনা, কিংবা নিয়মিত ওষুধগুলো খাচ্ছে কিনা। আপনি তো এই বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন, কিন্তু একটু জানবো যে আপনি তো বলছিলেন যে কমপ্লিকেটেড কিছু ডিজিজ অ্যারাইজ করতে পারে শুধুমাত্র রেড মিট খাওয়ার কারণে। থ্যাংক ইউ। কমপ্লিকেটেড যেটা নতুন করে ডিজিজ অ্যারাইজ করবে না। আমরা যদি দেখি যে কারো অনেকের ক্ষেত্রে প্রি এক্সিস্টিং কিছু ডিজিজ থাকে, অর্থাৎ আগে থেকেই তাদের থাকে, যেমন কারো কারো ফ্যাটি লিভার থাকে, কারো কারো গল স্টোন ডিজিজ থাকতে পারে। তো যাদের ফ্যাটি লিভার থাকে, এই সময় আমি যে বললাম যে অনেক বেশি মাংস খাওয়া হয়, সাথে কার্বোহাইড্রেটও খাওয়া হয় প্রচুর পরিমাণে, দুইটাই আসলে মানে আমাদের জন্য একটু বিপদের কারণ হতে পারে। আমাদের যেমন যাদের ফ্যাটি লিভার থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় আপনি যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবেন, তখন আপনার এই যে ফ্যাটি লিভারটা, এটা এই অসুখটাও ডিটোরিয়েট করতে পারে। আচ্ছা আচ্ছা। কারণ আমরা জানি যে ফ্যাটি লিভার ডিজিজটাই হচ্ছে যে লিভারে চর্বি জমা হওয়া। তো আমরা যখন বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাই, তো সেটা আপনার হচ্ছে যখন আমাদের বার্ন না হয়, আমরা যেটা রিডান্ডেন্ট যেটা থেকে যায়, বেশি অংশটুকু যেটা থেকে যায়, সেটা লিভারে ট্রাইগ্লিসারাইড হিসেবে সেটা জমে যায়, সেটা অ্যাকুমুলেশন হয়। ফলে তার ফ্যাটি লিভার ডিজিজটাও আপনার ডিটোরিয়েট করতে পারে। কারো কারো ক্ষেত্রে গল স্টোন ডিজিজ থাকে, সেটা সাইলেন্ট থাকতে পারে অথবা আপনাদের জানাও থাকতে পারে। তো যাদের জানা থাকে অথবা যদি সেটা অজানাও থেকে থাকে, তো ওই সময় ঈদের সময়টাতে আসলে কারো কোনো কিছু আমরা পরিমিতি বোধটা থাকে না, সচেতনভাবে আমরা আসলে খাই না, সেটা একটু মানে অসচেতনভাবে আমরা বেশি পরিমাণে খেয়ে ফেলি। তো যখন অতিরিক্ত মাংস খাবো, মাংস, চর্বি, তেল যখন খাই, তখন আপনার হচ্ছে যে আমাদের যে ফ্যাট ডাইজেশনের জন্য আমাদের যে প্রধান উপকরণ, সেটা হচ্ছে আপনার হচ্ছে বাইল, পিত্তরস যেটাকে আমরা বলি। তো সেটা আমাদের অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, ফলে গল ব্লাডারকে আপনার অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হয়। ওই সময় আপনার হয় যখন বেশি পরিমাণে বাইল সিক্রেশনের প্রয়োজন হয়, তখন আপনার গল ব্লাডার থেকে কখনো কখনো স্টোন স্লিপ করে নিচে চলে এসে সে আমাদের পিত্তনালীর মুখকে বন্ধ করে দেয়, ফলে প্যানক্রিয়াটাইটিস নামক সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, অনেক কঠিন একটা অসুখ হতে পারে। এটাও একটি জটিলতা। কিন্তু আমরা তিনটা জটিলতার কথা তো শুনলাম, আমি একটু জানতে চাইবো ফ্যাটি লিভার সম্পর্কে। আপনি বলছিলেন যে আমার লিভারের মধ্যে যদি ফ্যাট জমে যায়, সেটাকে আমরা ফ্যাটি লিভার বলছি। তো একজন ব্যক্তির আগে থেকে ফ্যাটি লিভার আছে কিনা, তিনি হয়তো যদি না জেনে থাকেন, সেটাতে বেড়ে যেতে পারে, কিন্তু একজন ব্যক্তি কি করে বুঝবেন তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত? বিশেষ কি কোনো উপসর্গ প্রকাশ পেতে পারে? ফ্যাটি লিভার আপনি প্রাথমিক অবস্থায় আসলে ফ্যাটি লিভার খুব বেশি আপনি জানতে পারবেন না, বা তেমন কোনো সিমটম উপসর্গ থাকবে না। ফ্যাটি লিভারের ক্ষেত্রে যখন আসলে অ্যাডভান্স ডিজিজ হবে, অর্থাৎ সিরোসিস হবে, তখনই আমরা আসলে জানতে পারবো। তার আগে শুরুতে প্রাথমিক অবস্থায় অথবা আপনার অ্যাডভান্স ফাইব্রোসিস হওয়ার আগ পর্যন্ত আমরা আসলে ফ্যাটি লিভার জানতে পারবো না। তবে এটা ডিজিজকে ডিটোরিয়েট করবে, কিন্তু সাডেন আমরা বুঝতে পারবো না যে ফ্যাটি লিভার থেকে এই একদিন, 2 দিন, 3 দিনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনার প্রি এক্সিস্টিং যে আগে থেকে যে অসুখটা আছে, সেটাকে আপনি ডিটোরিয়েট করবে, সেটা আমরা সেটা জানতে পারবো
বায়োকেমিক্যালি এবং হচ্ছে আমরা যদি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইনভেস্টিগেশনের মাধ্যমে, কিন্তু বোঝার কোনো উপায় নেই, এটাকে সাইলেন্ট কিলার বলতে পারি তাহলে সাইলেন্ট কিলার আমরা বলতে পারি। এবং তাহলে একটা রোগী কিভাবে শনাক্ত করবে? অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিস করতে গিয়ে কি, নাকি কোনো বিশেষ কোনো উপসর্গ প্রকাশ করে? বেশিরভাগ আমরা আসলে ফ্যাটি লিভারের প্রধান কিছু কারণ জানা যায়, আর কি অনেক ক্ষেত্রে আমরা কারণ জানি না। প্রধান কারণগুলো হচ্ছে যেমন আপনার যাদের ডায়াবেটিস থাকে, যাদের কোলেস্টেরল বেশি থাকে, যারা একটু ওবেজ থাকে, আবার নন ওবেজদেরও হতে পারে। আচ্ছা, তো কিছু জানা আমরা কারণ জানি, আবার কি একটা বড় অংশেরই আমরা কারণ জানা থাকে না যে কি কারণে কেন এটা ওনার হচ্ছে। অনেক অনেক লিন এন্ড থিন পেশেন্টেরও আপনার মানুষের ফ্যাটি লিভার হচ্ছে। তো এটা একটা লম্বা প্রসেস, আপনার বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে যায়, বিভিন্ন আপনার তার মানে ফ্যাটি লিভারের স্টেজ রয়েছে। জি, বেশিরভাগ ক্ষেত্রে কোন স্টেজে রোগীগুলো ধরা পড়ছে? আমাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানে কমনলি আমরা যেটা পাই সেটা হচ্ছে আমরা রুটিন টেস্ট করতে গিয়ে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি তখনই আমরা দেখতে পাই যে অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিস করার জন্য, অন্য কোনো ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে অথবা আপনার ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে রুটিন যখন আমরা চেক আপ করি, যাদের হাইপার কোলেস্টেরলেমিয়া আছে, অর্থাৎ যাদের হার্ট ডিজিজ থাকে, যাদের হাইপারটেনশন থাকে, তাদের যখন আমরা কোলেস্টেরল চেক করতে যাই তখন কোলেস্টেরল বেশি পাওয়া যায়। আবার কখনো কখনো আমরা আপনার এসজিপিটি বেশি পেয়ে আমরা আবার পিছনে অন্যান্য পরীক্ষা করে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে পাই যে ওনার ফ্যাটি লিভার ডিজিজ আছে। সো ফ্যাটি লিভার ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা রুটিন অন্যান্য টেস্ট করতে গিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি করতে গিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই মুহূর্তে আমরা বুঝতে পারি। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন অ্যাডভান্স সিরোসিস নিয়ে আসে, মানে সিরোসিস নিয়ে যখন আসে, সিরোসিসের কমপ্লিকেশন নিয়ে আসে, তখন আমরা অন্যান্য সব কারণ বাদ দিয়ে যখন দেখি কোনো কারণ নেই, তখন আমরা চিন্তা করি এটা ফ্যাটি লিভার থেকে এই সিরোসিসটা হয়েছে। মানে ফ্যাটি লিভারকে যদি সঠিকভাবে একটা মানুষ নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে লিভারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জটিলতা, লিভার সিরোসিস, ভয়ঙ্কর একটি জটিলতা, সেটি হতে পারে অবশ্যই। তাহলে এই যে আমরা ঈদকে কেন্দ্র করে মাংস খাচ্ছি, এটি থেকে আপনি বলছিলেন ফ্যাটি লিভারে আক্রান্ত যারা ছিল তাদের এই স্টেজটা বেড়ে যেতে পারে, তাই তো? তাহলে স্যার ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের শুধুমাত্র একটাই পরামর্শ যে তারা অতিরিক্ত পরিমাণে যেন মাংস না গ্রহণ করে। না, তাদেরকে মাংস তো অতিরিক্ত খাবেই না। ফ্যাটি লিভারের যারা রোগী তারাও না, অন্যরাও অতিরিক্ত, সবাইকে অতিরিক্ত মাংস গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। তবে যারা ফ্যাটি লিভার যারা জানেন তাদেরকে বলবো যে অবশ্যই মাংস পরিমিত খেতে হবে এবং পাশাপাশি কার্বোহাইড্রেট গ্রহণের ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক থাকতে হবে। কোন কোন খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে অনেকে তো সেটা জানতে চায়। এক নম্বর হচ্ছে যে আমরা যে ভাত, রুটি, পাউরুটি, পরোটা, মিষ্টি, বিস্কিট, সুগার, চিনি, মানে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা খাচ্ছি মাংস এবং পাশাপাশি ভাত অথবা রুটি, এই দুটাই ক্ষতিকারক এই ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের জন্য। অবশ্যই এই দুটাই আমাদেরকে পরিমিতভাবে খেতে হবে এবং নিয়ন্ত্রিত খেতে হবে। একদম। আপনি পাশাপাশি স্যার বলছিলেন যে যাদের পিত্তথলিতে পাথর রয়েছে, এই পাথরটিও হতে পারে এই মাংস খাওয়ার কারণে জটিলতার অন্যতম কারণ। এবং এই পাথরটি যদি দেখা যায় ব্যথা তো বেড়ে গিয়েছে, সাথে পেনকিটাইটিসও হয়ে যেতে পারে এবং পেটে তীব্র ব্যথা। স্যার উপসর্গগুলো কেমন প্রকাশ পেতে পারে? ধন্যবাদ। সেটা হচ্ছে যে আমি বলছি যে পিত্তথলি যদি পাথর থাকে তার প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এমনকি তার হচ্ছে যে পিত্তথলির পাথর সেটা যদি আপনার পিত্তথলির প্রদাহ করতে পারে, ফলে সিস্টাইটিস হতে পারে। সেক্ষেত্রেও আপনার হচ্ছে যে পেট ব্যথা, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হবে, সিভিয়ার অনেক তীব্র পেট ব্যথা হবে, তারপর হচ্ছে আপনার জ্বর হতে পারে, বমি হবে, পেশেন্টকে হসপিটালাইজ করতে হতে পারে। মানে এই প্রত্যেকটা উপসর্গ বেড়ে যেতে পারে শুধুমাত্র অতিরিক্ত পরিমাণে মাংস খাওয়ার কারণে, তেল জাতীয় কিংবা ঝাল স্পাইসি যে কোনো ধরনের ফুড খাওয়ার কারণে। অবশ্যই তেল মশলাযুক্ত খাবার এবং অতিরিক্ত মাংস খাওয়ার কারণে এই সমস্যার মুখোমুখি হতে পারে। অবশ্যই সচেতন থাকা জরুরি, কারণ ঈদের সময় এত বেশি ডাক্তার অ্যাভেলেবল থাকে না, আমরা চাইলেই হাতে লাগালে ডাক্তার খুঁজে পাই না। অবশ্যই আমাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আমাদের এই ধরনের তীব্র সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের হসপিটালের ইমার্জেন্সি চালু থাকে, কিন্তু আমাদের রুটিন অন্যান্য কাজগুলো এই সময় আসলে কিছুদিনের জন্য 2-3 দিন অন্তত বন্ধ থাকে বা কম হয়। ফলে আমরা যেন কেউই যেন এই ধরনের জটিলতা না পড়ি, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হয়, সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত খাদ্যাভ্যাসে। স্যার একটু জানবো যে আপনি তো বলছিলেন কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি ডায়রিয়াও হবার প্রবণতা থাকে। একটা যেমন মানে পায়খানাটা একদমই শক্ত হয়ে যাচ্ছে, অনেকের ক্ষেত্রে আবার কন্টিনিউয়াস লুজ মোশন হচ্ছে। তো যদি লুজ মোশন হয়, আমরা তো জানি যে
ওর স্যালাইন অন্যতম ভরসা আমাদের জন্য, কিন্তু আমরা ওভার দ্য কাউন্টার ড্রাগ অনেক সময় খেয়ে ফেলি, অ্যান্টিবায়োটিক নিজেদের ইচ্ছা মতো স্টার্ট করছি, সেটি বন্ধ করছি। আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার যদি ডায়রিয়াটা কেমন হয়, কতটুকু হয়, আমরা সিভিয়ারিটিটা কেমন, অর্থাৎ ডায়রিয়া তীব্রতাটা কেমন, সেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় আমরা এই মাংস খাওয়ার ক্ষেত্রে অনেকে বলবেন যে কেন ডায়রিয়া হবে। আমরা যখন আমরা ঈদের সময়ে ওই যে বললাম যে অতিরিক্ত মাংস খাই, তারপর হচ্ছে মাংসের মধ্যে বিভিন্ন ধরনের স্পাইস থাকে, সাথে আবার অনেক বেশি মশলা এবং তেল থাকে। আবার যে শুধু তা খাই, মাংস খাওয়ার শেষে আমরা আবার একটু সেমাই খাই, একটু ফিরনি, পুডিং, পায়েস খাই। ফলে আমাদের হচ্ছে কি, আমাদের এই যে মাল্টিপল কম্পোনেন্টগুলো একসাথে যেমন স্টমাকে হয়, তখন আসলে আমরা বলি এটা ফুডের অসমোলালিটি অনেক বেড়ে যায়। এই সময় আমরা যে ডায়রিয়াটা, দুই ধরনের ডায়রিয়া হতে পারে, তবে কমনলি অসমোটিক ডায়রিয়া আমরা বলি। অর্থাৎ এই যে মাংস, তারপরে যে ফিনি, পুডিং, সেমাই, এইসব সব মিলে আসলে যখন যে ডায়রিয়াটা হতে পারে, আমরা এটাকে বলি অসমোটিক ডায়রিয়া হতে পারে। কখনো কখনো আবার অনেক সময় দেখা যায় যে আপনার ইনফেক্টিভ হতে পারে, অর্থাৎ সকালে রান্না করছে আবার সন্ধ্যার সময় খেলাম, খেয়াল করে নেই, এই সময় হয়তো টেবিলে পড়েছিল, খেয়ে ফেলছে, তাই তো ওই সময় আবার মানে আপনার হচ্ছে যে সেই দেখা যায় ওই কখনো কখনো এরকম সেখানে ইয়ে হতে পারে, সে খাওয়াটা একটু বাসি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সো ওই ক্ষেত্রে আবার দেখা যায় কারো কারো ক্ষেত্রে ইনফেক্টিভ ডায়রিয়া হতে পারে। তবে এই কোরবানির সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি যে অসমোটিক ডায়রিয়াটাই বেশি। তো এখন ডায়রিয়া আমরা খেয়াল করতে হবে যে কেমন, তীব্রতাটা কেমন। যদি সাধারণ একবার দুইবার হয়, সেক্ষেত্রে আমরা যে আপনি বললেন যে খাওয়ার স্যালাইন আমরা খেতে পারি, অবশ্যই খাওয়ার স্যালাইন খেতে হবে এবং আমরা অবজার্ভ করব। যদি দেখা যাচ্ছে তীব্রতা বেড়ে গেছে, বারে বারে পাতলা পায়খানা হচ্ছে, পানির মতো পাতলা পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে নিজে থেকে অ্যান্টিবায়োটিক না খেয়ে চেষ্টা করতে হবে যে নিকটবর্তী অ্যাভেলেবল ডাক্তারের কাছে যাওয়া। কারণ আপনি অনেক সময় সাধারণ মানুষজন বুঝতে পারে না তীব্রতাটা, ফলে যদি বয়স্ক মানুষ হয় অথবা বাচ্চা হয়, সেক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো ডিহাইড্রেশন যদি কখন সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে গেলে, তখন আবার দেখা যায় এই মাংস থেকে লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা ডিহাইড্রেশন মানে পানি শূন্যতার কথা বলছি, মানে শরীরে যতটুকু পরিমাণে পানি থাকার কথা তার চাইতে যদি ফ্লোটা কমে যায়, অথবা ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এটা তো ওই যে সম্ভব, আমরা তো শুধু মাংস খাচ্ছি, পানিও খাচ্ছি কম, সবজিও খাচ্ছি না, ফলে আমাদের এমনিতেই পানি শূন্যতার সম্ভাবনা থাকে। আর যদি ডায়রিয়া পাশে এর উপর যদি আমাদের ডায়রিয়া হয়, তখন তো পানি শূন্যতা হতে পারে, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। সেই জন্য যখনই তীব্র ডায়রিয়া হবে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। অবশ্যই সব প্রতিটা প্রতিষ্ঠানেই আপনার হচ্ছে ইমার্জেন্সি চালু থাকে। ঈদের সময় অন্যান্য সেবা বন্ধ থাকলেও ইমার্জেন্সি চালু থাকে। সো আমি মনে করি যখনই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন, তখনই আমাদের সাধারণ মানুষের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা আতঙ্কিত না হয়ে নিকটবর্তী হসপিটালে গেলে সেখানে অবশ্যই ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হবে, সার্ভিসটুকু পাওয়া সম্ভব। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আছি, আপনার কাছে জানবো যে ঈদ তো কাল এবং ঈদকে সামনে রেখে আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, তারা কি করে নিজেকে সুস্থ রাখতে পারে? ধন্যবাদ। আমার পরামর্শ হচ্ছে আমাদের সচেতন হতে হবে। প্রথম কথা হচ্ছে সচেতন হতে হবে, পরিমিত খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, যথেষ্ট পরিমাণ সবজি এবং সালাদ খেতে হবে মাংসর পাশাপাশি, এবং হচ্ছে যে আমরা অতিরিক্ত তেল এবং মশলা পরিহার করতে হবে, এবং মাংসকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে, এবং সঠিকভাবে রান্না করতে হবে। আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি, তাহলে আমাদের আসলে ঈদের আনন্দটা আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো। এবং স্যার, যেহেতু বাইরে তীব্র গরমে অনেক সময় দেখা যায় হিট স্ট্রোক হয়ে যায়, বাইরে অনেকে আড্ডা দিচ্ছে, দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলছে বা মাংস কাটছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় এই কাজগুলো করতে গিয়ে অনেক জটিলতার সম্মুখীন হয়। তাই অবশ্যই মাংস কাটার ক্ষেত্রে যেমন ছায়ায় আছে কিনা, ছায়ায় বসে কাটছে কিনা, সেটাকে মেনটেন করা জরুরি, এবং পাশাপাশি কতটুকু খাচ্ছি, কতটুকু পরিমিত পরিমাণে খাচ্ছি কিনা, এবং সেটি কতটুকু ক্ষতির কারণ হতে পারে সেটি মেনটেন করাটা খুব জরুরি। স্যার, একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেল 24 দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, ঈদ হোক আনন্দের। ঈদের এই অতিরিক্ত আনন্দ যেন আপনার পেটের পীড়ার অন্যতম কারণ না হয়ে দাঁড়ায়। তাই আসুন পরিমিত পরিমাণে খাদ্যাভ্যাসে অভ্যস্ত হয় এবং অন্যদেরও ইন্সপায়ার্ড করি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।